তোদের বুক ভরা সাহস, আমার এত সাহস ছিল না। তাই তোর বোনের কান্না হাজার কষ্টে সয়ে গেছিলাম। কিন্তু তোরা তোরা সবাই মিলে কি করলি? বিশ্বাসঘাতকের দল কোথাকার। এটুকু বলে আকাশ থামে। সৌম্য মাথা নিচু করে আছে। কেবিন থেকে ইরাও বেরিয়ে এসেছে। মলিন মুখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশের মাথা নিচু। বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকিয়ে বিদ্রুপ হেসে বলে, সামনে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভেবেছিলাম আমার প্রাণটা ওখানেই ছটফট করে পড়ে গেছে। গত কয়েকটা বছর জেনেছি আমার সন্ধ্যামালতে আগুনে পুড়ে মারা গেছে। যখন দেখি আমার কলজার ঠাই দেওয়া মানুষ মৃত্যুর সাথে লড়াই করেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন ঠিক কতটা কষ্ট হয় জানিস? জানবি কি করে? তুই তো জানতেই তোর ইরাবতী দিব্যি বেঁচে আছে। কিন্তু আমি জেনেছি আমার সন্ধ্যামালতি এই পৃথিবীর বেশি নেই, কোথাও নেই। আমার মাঝে আমার প্রাণ ছিল না রে। তোরা লুকিয়ে থেকে আমার এত কষ্ট দিয়েও তোদের দুই ভাই বোনের শান্তি হয়নি, তাই না? আজ আবার স্বার্থপরের মতো এইভাবে আমি কষ্ট দিতে নেমে পড়লি। আর কত কষ্ট দিলে তোরা দুই ভাই বোন থামবি বলতো? কথাগুলো বলতে গিয়ে আকাশের গলা বেঁধে আসে। মাথা নিচু করে নেয়। সৌম্যর চোখের কোণে আরো খানিক জলকণা জমা হলো। সে তো জানতো না আকাশ তার বনুকে এত ভালোবাসে। জানলে সে তার বনুকে নিয়ে সামনে আসতো। আর আজ সন্ধ্যার অত কান্না ইচ্ছে পূরণ করতে করতে অনেক বড় রিস্ক নিয়েছিল। ঢোক গিলল সৌম্য। আকাশ ফোঁস করে শ্বাস ফেলে সৌম্যর দিকে তাকিয়ে বলে, আমি জানি তোরা থামবি না। আসলে আমি তোদের কাছে বেশি সস্তা হয়ে গেছি, স্পেশালি তোর বোনের কাছে। এবার থেকে নিজের মূল্য নিজে কুড়াবো। সৌম্য কিছু বলতে চায়। আকাশ সৌম্যর দিকে ডান হাতের আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, ডোন্ট টক মিস্টার সাম্য, জাস্ট বি কোয়াইট। কথাটা বলে সৌম্যকে ঠেলে সরিয়ে দেয়। সকলে শুধু নির্বাক দৃষ্টিতে আকাশকে দেখলো। আকাশ আর এখানে দাঁড়ালো না। বাঁ হাতে কেবিনের দরজা খুলে কেবিনের ভিতরে প্রবেশ করে। আকাশের শব্দ করে বলা কথার আওয়াজে সন্ধ্যার ঘুম ভেঙে গিয়েছে। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসেছে। তখনই দরজার সামনে আকাশকে দেখে সন্ধ্যা ঢোক গিলল। সন্ধ্যাকে দেখে আকাশ থমকানো দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। মাথার চুলগুলো এলোমেলো। পরনে হসপিটালের পোশাক, গলায় কিছু পেঁচানো, আর দৃষ্টিতে অসীম মায়া। কতক্ষণ যে সন্ধ্যার দিকে চেয়ে রইল নিজেও জানে না। সন্ধ্যা অপলক চেয়ে রইল আকাশের দিকে। একবারের জন্য কারো পলক পড়ে না, যেন দুজনাই বহুদিনে তৃষ্ণা মেটাচ্ছে। সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আকাশকে দেখার সেই তীব্র তৃষ্ণা এখনো মেটেনি তার। তার শুধু মনে হচ্ছিল সে হয়তো আর আকাশকে দেখতে পাবে না, আর আকাশের বুকে ফিরতে পারবে না। আকাশকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যার ভয় হয়। আগে আকাশ তাকে দেখলে সর্বপ্রথম জড়িয়ে ধরতো, এরপর সব কথা বলতো। আজ কতক্ষণ পেরিয়ে গেল, অথচ আকাশ একইভাবে দাঁড়িয়ে আছে, তার দিকে এক পাও এগোয় না। আকাশকে না জানি অপারেশন করায় আকাশকে অনেক বেশি রাগ করেছে। সন্ধ্যা আকাশের ভালোবাসায় অপেক্ষায় বসে থাকে, দৃষ্টিতে অসহায়ত্ব। আকাশের দৃষ্টি নড়চড় নেই। স্থির দৃষ্টিতে সন্ধ্যার মুখ পানে চেয়ে আছে সে। সুস্থ সন্ধ্যাকে দেখে তার মনে হলো বুকের উপর থেকে যেন একটা পাহাড় সরে গিয়েছে। কিন্তু সন্ধ্যার করা কাজ মনে পড়তে আকাশের চোয়াল শক্ত হয়, দৃষ্টিতে দৃঢ়তা আসে। আজ তার সন্ধ্যা মালতী আর নাও তাকাতে পারত, আর এর জন্য দায়ী থাকতো তার গোটা ফ্যামিলি। সবার আগে দায়ী থাকতো তার সন্ধ্যা মালতী। আকাশ আর ভাবতে পারে না। দুবার ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে, তুমি এতগুলো মাস আমার আড়ালে থেকে আমাকে কষ্ট দিয়েছ। এবার সত্যি সত্যি আমাকে নিঃশ্বাস করে দেওয়ার পায়তারা করছিলে, তাই না? আমার কষ্টে কি তোমার শান্তি বয়ে আনে? তবে থাকো, যাচ্ছি আমি, আর ফিরবো না তোমাদের মাঝে আমি। কথাগুলো বলে থামে আকাশ। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। কোথায় যাবে আকাশ? মুহূর্তে চোখ জোড়ায় আরো খানিক অশ্রুকণা জমতে শুরু করলো। আকাশ সন্ধ্যার চোখে পানি দেখে প্রাণহীন হাসলো। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল উঁচিয়ে বুকের বাঁ পাশে খুঁচিয়ে ভারী স্বরে বলে, এখানটায় অনেক ব্যথা পেয়েছি বুঝলে, এতটা ব্যথা পেয়েছি যে চোখ দুটো মরুভূমি চেয়েও শুষ্ক হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ব্যথা ধর মালিক তুমি, সন্ধ্যা। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। আকাশের বলা প্রতিটা কথায় যতটা না কষ্ট পেল, তার চেয়ে হাজার গুণ কষ্ট পায় তার নাম সন্ধ্যা বলায়। এই প্রথম আকাশ তাকে সন্ধ্যা মালতী না ডেকে সন্ধ্যা ডাকলো। গতকাল রাতেও আকাশ অনেকবার বলেছিল, তুমি শুধু আমার সন্ধ্যা মালতী। সন্ধ্যার চোখে জমা অশ্রুগুলো গালে গড়িয়ে পড়ে। সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইলেও আকাশ সাথে সাথে ডান হাত উঁচু করে ধমকের স্বরে বলে, শাট আপ সন্ধ্যা। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে। আবারও আকাশের মুখে সন্ধ্যা ডাক শুনে সন্ধ্যার বুক মুচড়ে উঠে। চোখের বাদ নামে অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশ দেখলো সন্ধ্যাকে, কিন্তু তার মন গলল না, বরং অত্যন্ত রূঢ় গলায় বলে। আই হেট ইউর ভয়েস। এরপর আকাশ একবার শ্বাস নেয়, আবারও একই সুরে বলে, যে কণ্ঠের জন্য তুমি আমার থেকে আমার সন্ধ্যামূল্য থেকে কেড়ে নিতে চেয়েছিলে, সেই কণ্ঠ আমি কখনোই শুনতে চাই না। আজ বিকেল পর্যন্ত তোমার কণ্ঠ শোনার জন্য আমি প্রতিটি মুহূর্তে নিজের
মাঝে তীব্র আকাঙ্ক্ষা পুষিয়েছি। আকাঙ্ক্ষা আমি অনন্তকাল বয়ে বেড়াতাম, যেখানে মিশে থাকতো অফুরন্ত ভালোবাসা। কিন্তু তুমি তুমি আমার থেকে সেই ভালোবাসার মানুষটাকে কেনে পথ বাড়িয়েছিলে। কাজটা তুমি ঠিক করোনি সন্ধ্যা। বারবার আকাশের মুখে সন্ধ্যা ডাক সন্ধ্যার কাছে বিষের মতো লাগছে, দৃষ্টিতে অসহায়ত্ব। সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি মিললে আকাশ চোখ বুজে নেয়, ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে চেয়ে দৃঢ়স্বরে বলে, এতদিন আকাশ নেওয়ার ভালোবাসা দেখেছ, এবার তার ভালোবাসার উল্টো পিঠ দেখবে। গট ইট, মিস সন্ধ্যা শেখ? সন্ধ্যা বিস্ময়ে দৃষ্টিতে তাকায়, তার মাথা ঘুরছে। আকাশ তার সাথে এভাবে কথা বলছে কেন? সে তো চিনতে পারছে না আকাশকে। কথাটা বলে আকাশ উল্টো ঘুরে কেবিন থেকে বেরিয়ে যেতে নেয়। আকাশ চলে যাবে ভেবে সন্ধ্যা দ্রুত বেড থেকে নেমে একটুখানি এগোতে দুর্বল শরীরটা ঘুরে ওঠে। ফলস্বরূপ সন্ধ্যা ধপ করে মেঝেতে পড়ে যায়। এদিকে আকাশ দুপা এগোলে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে সাথে সাথে উল্টো ঘুরে তাকায়, দেখলো সন্ধ্যা মেঝেতে বসে পড়েছে। আকাশ দ্রুত কয়েক পা সন্ধ্যার দিকে এগুলে সন্ধ্যার কান্নামাখা মুখে হাসি ফুটে ওঠে। এইবার আকাশকে চিনতে পারছে, শান্তি লাগছে। সন্ধ্যার হাসি আকাশের দৃষ্টির আড়াল হয় না। আকাশ অর্ধেকটুকু এসে দাঁড়িয়ে যায়, সন্ধ্যার দিকে চেয়ে গলা চড়িয়ে গম্ভীর স্বরে বলে, সৌম্য, ভেতরে এসো, তোমার বোন পড়ে গিয়েছে। আকাশের কথা শুনে সন্ধ্যা মাথা উঁচু করে অবাক হয়ে আকাশের দিকে তাকায়। ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটুকু মিলিয়ে যায়। সৌম্য কেবিনের পাশেই দাঁড়ানো ছিল। আকাশের আগের বলা কথাগুলো শুনতে না পেলেও লাস্ট কথাটা আকাশ জোরে বলায় শুনেছে, আর তাই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যাকে মেঝেতে বসে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে আগলে নেয়। দুহাতে সন্ধ্যাকে কোলে করে বেডের উপর বসিয়ে দিয়ে আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ এতটা রূঢ় হবে সে ভাবতে পারেনি, তার বনুকে টাচ পর্যন্ত করছে না। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এ আকাশকে সে একটুও চেনে না, তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। আকাশ বা হাতে পেঁচানো পাঞ্জাবি আর একটু ভালোভাবে পেঁচিয়ে নেয় হাতের সাথে। এরপর সন্ধ্যার জলে ভরা চোখে চোখ রেখে ভারী গলায় বলে, দেহের সবচেয়ে মূল্যবান রত্ন হলো হৃদয়, যেখানে স্থান পাওয়ার যোগ্যতা সবার থাকে না। কথাটা বলে আকাশ আর এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আকাশের কথা শুনে সন্ধ্যা সৌম্য দুজনেরই চোখে মুখে বিস্ময় ভয় করে। সন্ধ্যার চোখ বেয়ে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। আকাশ তাকে এত ভারী কথা কি করে বলতে পারলো? আকাশের হৃদয়ে স্থান পাওয়ার যোগ্যতা তার নেই। সন্ধ্যা জানে আকাশ তাকে কতটা ভালোবাসে, সেও তো ভীষণ ভালোবাসে আকাশকে। তবুও আকাশ কেন এভাবে বলে গেল? সন্ধ্যার দম বন্ধ অনুভূতি হয়। সৌম্য ঢোক গিলল। আকাশ কত ভারী একটা কথা বলে গেল, তারই তো খারাপ লাগছে, তাহলে তার বনুর কেমন লাগছে? সৌম্য দৃষ্টি ঘুরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার দৃষ্টি দরজার পানে, দু চোখ থেকে অনবরত ঝরঝর করে নোনা পানি গড়িয়ে পড়ছে। সৌম্যর ভীষণ অসহায় লাগলো নিজেকে। আকাশ তো কারো কথাই শুনছে না, এক শব্দ উচ্চারণ করতে দিচ্ছে না, কিভাবে মানাবে আকাশকে? সন্ধ্যা তার ভাইয়ের দিকে তাকায়, সৌম্য তাকায় তার বনুর দিকে। দুহাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। আকাশ সন্ধ্যার কেবিন থেকে বেরিয়ে গটগট পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে নিয়াজ আকাশের সামনে এসে বলে, আকাশ প্লিজ রিংটা পড়াতে দাও, প্রমিস তোমাকে আজকেই ছেড়ে দিব। আকাশ চোখ মুখ শক্ত করে তাকায় নিয়াজের দিকে। আসমানি নওয়ান আকাশের হাত ধরে বলে, আব্বা এমন কইরো না, তোমার এই অসুখ হইব আমি বুঝি নাই, জেদ কইরো না। আকাশ তার হাত মায়ের থেকে ছাড়িয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলে, জেদ আমি না, তোমার কাছে। জেদ করে তোমাদের মেয়ের অপারেশন করিয়েছো, যেখানে ওর নিঃশ্বাস থেমে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। ভালো কথা, এবার গিয়ে তোমাদের মেয়ের কণ্ঠ শোনো। আমার কাছে কি? সবাই আমার থেকে দূরে থাকো তোমরা। কথাটা বলে আকাশ দুজনের পাশ কাটিয়ে হসপিটালের বাইরে চলে যায়। আসমানি নওয়ান ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার ছেলে রাগ করে, অনেক রিয়েক্ট করে, একটু পর ঠান্ডা হয়ে যায়, কিন্তু এবার তো অদ্ভুত বিহেভ করছে। এখন সে কি করবে? নিয়াজ অসহায় চোখে চেয়ে রইল আকাশের প্রস্থানের পানে। নিয়াজের পাশে এক অর্ধবয়স্ক সিনিয়র ডক্টর এসে নিয়াজের উদ্দেশ্যে বলে, শুনেছিলাম আকাশ তোমার শত্রু। নিয়াজ তার সিনিয়র ডক্টরের দিকে চেয়ে বলে। জি স্যার। ভদ্রলোক ভ্রু কুচকে বলে, মনে হচ্ছে ডিজিটাল যুগের সাথে শত্রুরাও ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন শত্রুরাই শত্রুর ভালো চায়। ভদ্রলোকটির কথায় নিয়াজ থতমত খেয়ে তাকায়। সিনিয়র ডক্টর মৃদু হেসে বলে, চিন্তা করো না, তোমার শত্রুকে এখন রিং না পরালেও তেমন প্রবলেম হবে না। তবে সামনে যখনই ঝামেলা মিটবে পরিয়ে নিও। ডক্টরের কথায় নিয়াজ আর আসমানি নওয়ান সহ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে আসমানি নওয়ানের মন মানে না, মায়ের মন একটুতে অস্থির হয়। সেখানে আকাশের তেমন ছোটখাটো ব্যাপার নয়। সন্ধ্যা সেই তখন থেকে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আকাশ যে বলল আর ফিরবে না, সন্ধ্যার মাথায় বারবার শুধু এটাই ঘুরছে, আর দু চোখ বেয়ে অনবরত নোনা জল গড়াচ্ছে। ডক্টর বলেছে আজ যেন সন্ধ্যা কথা না বলে, আগামীকাল থেকে ঠিকঠাকভাবে কথা বলতে পারবে। কিন্তু সন্ধ্যার ডক্টরের কথা মানল না। সে সৌম্যের দিকে চেয়ে অস্পষ্ট ক্ষীণস্বরে ডাকে, সৌম্য ভাইয়া।
হঠাৎ সন্ধ্যার কণ্ঠে সৌম্য তার আদুরের বোনের ডাক শুনে সৌম্য স্তব্ধ চোখে তাকায় সন্ধ্যার দিকে। পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর কেমন যেন ঝিমঝিম করে উঠল। আজ কত বছর পর এই ডাক শুনল সে। সন্ধ্যার কণ্ঠে পরিবর্তন এসেছে, তবে কণ্ঠস্বর ভীষণ চিকন, কি ভীষণ মিষ্টি শোনালো তার বনুর কণ্ঠ। শেষ কত বছর আগে এতটা শান্তি পেয়েছে সৌম্যর মনে পড়ে না। চোখের কোণে আনন্দ অশ্রু জমতে শুরু করেছে, বুক ভরে গিয়েছে। মনে হচ্ছে সে যুগ যুগ ধরে কোনো এক কারণে তৃষ্ণার্ত ছিল, যে তৃষ্ণা আজ তৃপ্তির সাথে মিটে গেল। সৌম্য দুহাতে সন্ধ্যার গাল আগলে নিয়ে কাপা কণ্ঠে বলে, আরেকবার ডাকবো না? সন্ধ্যা নাক টেনে আবারও ক্ষীণ স্বরে ডাকে। সৌম্যর ডান চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে। সন্ধ্যা দেখলো তার ভাইয়ের এক ফোঁটা পানি, তার চোখ থেকেও পানি গড়ায়। সৌম্য সন্ধ্যার মাথা তার বুকে চেপে সন্ধ্যার মাথা একটা চুমুকে ভাঙা গলায় বলে, আমি এত খুশি হইনি কখনো। তুই আমার খুব আদরের বোন। সন্ধ্যা দুহাত তার ভাইকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। সৌম্য ভাই ডাকতে সে কত প্রহর গুনেছে সে শুধুই সেই জানে। কতবার কেঁদেছে, আজ সেই দিন আল্লাহ তাকে এনে দিয়েছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সে তো আকাশকে তার কণ্ঠ শোনাতে পারল না। কবে পারবে? কবে আকাশ ডাকবে? আকাশও তার ডাকে সাড়া দিবে? কবে আসবে সেই দিন? আকাশ যে চলে গেল। কথাগুলো ভেবে সন্ধ্যার ফোপানি বাড়ে। সন্ধ্যা মাথা উঁচু করে কান্না মাখা মুখে সৌম্যর দিকে চেয়ে আস্তে আস্তে বলে, সৌম্য ভাইয়া। সৌম্য সন্ধ্যার গালে গড়ানো চোখের পানি মুছে দিয়ে মৃদুস্বরে বলে, শুনবে বোন, আকাশ ভাইয়াকে একটু টাইম দে। আকাশ হসপিটাল থেকে সোজা শপিং মলে এসেছে, সাথে বায়ান আছে। সে বুঝতে পারছে না আকাশ কি করতে চাইছে। সে শুধু আকাশের পিছু পিছু আসছে। আকাশ যেখানে যেতে বলেছে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। সে যদি জানতো সে সন্ধ্যা অপারেশনের কথা বললে আকাশ এত ঝামেলা করবে, তাহলে সে বলতো না। বেচারা আকাশকে বলে নিজে বেকুব বনে গিয়েছে। তার ভাবনার মাঝে আকাশ ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। বায়ানের দৃষ্টি আকাশের উপর পড়লে বায়ান বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়, কারণ আকাশের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, এমনকি জুতাটাও কালো। আগে আকাশকে সব রকম পোশাকে দেখা যেত, কিন্তু গত প্রায় 1.5 বছরে আকাশকে সাদা ছাড়া অন্য কোনো কালারে একটা সুতাও পরতে দেখেনি। সবসময় পাঞ্জাবি পরতে দেখেছে, আর আজ হঠাৎ করে পুরো কালো ড্রেসে নিজেকে মুড়িয়েছে। বায়ানের অবাকের রেশ কাটে না। আকাশের হাতে বেশ অনেকগুলো শপিং ব্যাগ, যেগুলো নিয়ে আকাশ শপিং মল থেকে বেরিয়ে যায়, সাথে বায়ানকে যেতে বলে। শপিং মল থেকে আকাশ তার বাড়িতে আসে। তার রুমে গিয়ে সর্বপ্রথম লাগেজ বের করে। তার শপিং করে আনা প্রতিটা শার্ট প্যান্ট সব লাগেজে ভরে নেয়। সব শার্ট প্যান্ট কালো রঙের। এরপর আকাশ কাভার্ডের কাছে গিয়ে দাঁড়ায়। গত 1.5 বছরে কেনা যতগুলো সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট, সাদা টি শার্ট, সাদা প্যান্ট, এমনকি সন্ধ্যার জন্য কেনা যতগুলো সাদা শাড়ি, সাদা জামা কিনেছিল, সব একে একে বের করে। এরপর কাপড়গুলো দুহাতে ভরে দোতলা থেকে নিচতলায় ফেলে দেয়। নিচতলায় ডাইনিংয়ে বসা বায়ান হতভম্ব চোখে তাকায়। একবার নিচে ফেলে দেওয়া এতগুলো কাপড়ের স্তূপের দিকে তাকায়, তো একবার আকাশের দিকে। আকাশ কাপড়গুলো ফেলে দু হাতে রেলিং আঁকড়ে ধরে সামনের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ায়। যেমন রাগ লাগছে তেমনি কষ্ট হচ্ছে। চোখ বুজে ফুসফুস করে শ্বাস ফেলে কয়েকবার। এরপর বাড়ির দুজন কাজে লোকদের উদ্দেশ্যে গমগমে স্বরে বলে, এই কাপড়গুলো এখান থেকে এক্ষুনি সরাও। এর মধ্যে একটা কাপড় যেন এই বাড়ির 30 মিনিট না থাকে, বুঝতে পেরেছো? কাজের লোক দুটো আকাশের কথায় মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ তাদের দাঁড়িয়ে থাকতে দেখে রেগে বলে, এক্ষুনি মানে এক্ষুনি, বাংলা বোঝো না? আকাশের রাগী স্বরে একজন ছেলে আরেকজন মেয়ে দ্রুত ও তাদের কাজে লেগে পড়ে। বায়ান ঢোক গিলছে বারবার, সে ঠিক বুঝতে পারছে না এই কাপড়ের সাথে সন্ধ্যার কি কোনো কানেকশন আছে, এই জন্য আকাশ এরকম করছে। বায়ান জানে না, তবে আন্দাজ করলো আকাশের হঠাৎ সাদা থেকে কালোতে নেমে আসা, পাঞ্জাবি থেকে শার্টে নেমে আসা ব্যাপারটা তো তাই বলে। আকাশ তার ঘরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, বায়ান গাড়ি বের কর। বায়ান আকাশের কথা মেনে বাড়ি থেকে বেরিয়ে যায়। আকাশ তার ঘরে গিয়ে প্রয়োজনীয় সব লাগেজে ভরে নেয়। এরপর লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ির ড্যাশবোর্ডের উপর আকাশের ফোন, যাতে একটু পরপর আলো জ্বলে উঠছে। বায়ান গাড়ি চালার একটু পরপর আকাশের ফোনের দিকে তাকায়। কেউ অনবরত কল দিচ্ছে, বায়ান বুঝেছে, কিন্তু সে কি করবে? আকাশ কল দেখেও ফোন রেখে দিয়েছে, অর্থাৎ আকাশ ইচ্ছে করে কল ধরছে না। বায়ান আকাশের দিকে আর চোখে তাকালো। আকাশ সিটে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। বায়ান দীর্ঘশ্বাস ফেলল। প্রায় ঘন্টাখানেক গাড়ি ড্রাইভ করার পর বায়ান এয়ারপোর্টে এনে গাড়ি থামায়। আকাশ ড্যাশবোর্ডের উপর থেকে ফোন নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ফোন চেক করে দেখলো উপরে উঠে আছে 300টি মিসড কল। প্রতিটা কল সন্ধ্যার নাম্বার থেকে এসেছে। আকাশের চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। খুব স্বাভাবিকভাবে ফোন থেকে সিম খুলে সিমটা দুখণ্ড করে রাস্তায় ফেলে দেওয়ার পর ফোন প্যান্টের পকেটে রাখে। বায়ান গাড়ির ডিকি থেকে লাগেজ এনে আকাশের সামনে দাঁড়িয়েছে। আকাশের সিম ভেঙে ফেলা দেখে বায়ান বিস্ময় দৃষ্টিতে তাকায়। কে যে এতক্ষণ কল দিল, আর আকাশ কল রিসিভ করা তো দূর, সিমটাই ভেঙে দিল। আকাশ বায়ানের দিকে চেয়ে বলে, লাগেজ দাও। বায়ান এগিয়ে এসে আকাশের দিকে লাগেজ বাড়িয়ে দিলে আকাশ লাগেজ নেয়। এরপর বলে,
অফিস সামলে রাখ। বায়ান ছোট করে বলে। জি স্যার। এরপর প্রশ্ন করে। স্যার আপনি কোথায় যাচ্ছেন? বায়ানের প্রশ্নে আকাশ ভ্রু কুচকে তাকালো। বায়ানের দিকে কিছুই বলল না, উল্টো ঘুরে লাগেজ নিয়ে সিকিউরিটি গেটের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে। বাসায় যাও। বায়ান আকাশের ব্যবহারে অবাক হলো। আকাশকে অনেক বেশি অদ্ভুত লাগছে। মাঝরাত, সন্ধ্যা, বেডের উপর দু হাঁটু জমা করে বসে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। সে আকাশকে শত শতবার কল দিল, অথচ আকাশ একবারও তার কল রিসিভ করলোই না, উল্টো ফোন বন্ধ করে দিয়েছে। তার দম বন্ধ লাগছে। আকাশ এরকম করলে তার কি করে চলবে? আকাশের ভালোবাসা ছাড়া তার তো চলে না। আসমানি নওয়ান আকাশকে কলে না পেয়ে বাসায় গিয়েছেন। সন্ধ্যা যেহেতু মোটামুটি সুস্থ, তাই এখানে শুধু সৌম্য আর ইরা আছে, বাকিরা বাড়ি চলে গিয়েছে। সন্ধ্যাকে সেই যে উপর হতে দেখেছে ইরা, সৌম্য এখনও সেভাবেই আছে। দুজনেই বুঝতে পারছে সন্ধ্যার মনোভাব। আকাশকে এতবার কল দিয়েছে, তাও দেখেছে। সৌম্যর ভীষণ অসহায় লাগছে। সে আসলে কাকে দোষ দিবে বুঝতে পারছে না। দোষ তো আসলে কারোরই না, আকাশের না, তার না, না তো তার বনুর। কিন্তু সবাই একে অপরের কাছে দোষী হয়ে বসে আছে। সৌম্য উঠে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে সন্ধ্যার মাথায় হাত দিয়ে বলে। আকাশ ভাইয়া চলে আসবো বলো, তুই এখন ঘুমো, নয়তো অসুস্থ হয়ে যাবে। সন্ধ্যা নাক টানলো, মাথা তুলে দুহাতে চোখ মুখ মুছে সৌম্যর দিকে তাকায়। সৌম্য দেখলো সন্ধ্যা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। সৌম্য অসহায় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। ইরা এগিয়ে এসে বেডের উপর বসে। এরপর সন্ধ্যাকে নিয়ে জোর খাটিয়ে শুয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যার ভালো লাগলো। ইরা যখন বড় বোনের মতো তাকে এভাবে আগলে নেয়, তখন তার মনে হয় তার মা তার যত্ন করছে। সন্ধ্যা নিজেও ইরার পেটের উপর হাত দিয়ে চোখ বুজে নেয়। সৌম্য দু চোখ ভরে দেখলো তার ইরাবতী আর বনুকে। ইরা সৌম্যর দিকে তাকালে সৌম্য মৃদু হাসে, ইরাও একটু হাসে। ঘরের অপর পাশের পাতা আরেকটা বেড দেখিয়ে মৃদুস্বরে বলে। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। সৌম্য সম্মতি দেয়। এগিয়ে এসে ইরার কপালে দুটো চুমু খায়, সাথে সন্ধ্যার কপালে দুটো চুমু খেয়ে বলে। আর কিন্তু কাঁদবি না বনু। সন্ধ্যা চোখ বুজে রেখে নীরব সম্মতি দেয়। সৌম্য ঘরের লাইট অফ করে দিলে আবারও সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে কাকে বুঝাবে আকাশকে ছাড়া? তার কত ছটফট লাগে, কতটা দম বন্ধ লাগে। আকাশ একবার তাকে জড়িয়ে ধরলে বোধহয় ছটফটানি কমতো, কিন্তু আকাশ যে আর তার ডাকে আসে না। বিমান ছেড়েছে ঘন্টাখানেক হলো। আকাশ বিমানের সিটে বসে হেলান দিয়ে চোখ বুজে রেখেছে, দুহাত আড়াআড়ি ভাবে গুজে রাখা। উপর থেকে একদম শান্ত, ভেতরটা ভীষণ ছটফটে। বন্ধ চোখের পর্দায় সন্ধ্যা স্নিগ্ধ মায়া ভরা মুখ। আকাশ হঠাৎই গুনগুনিয়ে গায়। আকাশের পাশের সিটে 25 বছর এক মেয়ে বসা, যে আকাশের গুনগুনিয়ে গাওয়া গানটি খুব মনোযোগ দিয়ে শুনেছে। আকাশ থেমে গেলে মেয়েটি আকাশের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে। কথাটা শুনে আকাশ চোখ মেলে ডান দিকে ঘাড় ফিরিয়ে মেয়েটার দিকে তাকায়, চোখে মুখে বিরক্তি। মেয়েটা মৃদু হেসে আকাশের দিকে তাকিয়েছে। সে ভাবছে আকাশ তাকে একটু থ্যাঙ্কস দেবে। কিন্তু কিন্তু কিছু সময় পরও যখন আকাশকে গম্ভীর মুখ সাথে একটু একটু রাগি চোখে তার দিকে চেয়ে থাকতে দেখলো, তখন মেয়েটি ঢোক গিলল। আকাশ ঘাড় সোজা করে বা হাতে ডান হাতের শার্টের হাতা কনুই থেকে আরো উপর দিকে তোলে। মেয়েটা আকাশের কাণ্ড দেখে শুকনো ঢোক গিলল। শার্টের হাতা গোটাচ্ছে কেন? তাকে মারবে না তো? কথাটা ভেবে মেয়েটা তার সিটে একটু সিটিয়ে বসলো। ভাবলো এই লোক বোধহয় প্রশংসা নিতে পারে না। অতঃপর মেয়েটি আমতা আমতা করে বলে। পরদিন রাত 10টার পর সন্ধ্যাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। বাসায় আসতে আসতে রাত প্রায় 12টা বেজে যায়। সন্ধ্যা বাসায় এসে আগে গোসল করেছে, তারপর নামাজ পড়ে আকাশের ঘরে শুয়ে পড়েছে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আকাশ কোথায় তারা কেউ এখনও জানে না। তবে বায়ান বলেছে আকাশ বিদেশে গিয়েছে, কোন দেশ সেটা সে জানে না। সন্ধ্যার কান্না পায়। একটু পরপর মেয়েটার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার আকাশকে ছাড়া একটু ভালো লাগে না। সৌম্য ফ্রেশ হয়ে সন্ধ্যার জন্য খাবার নিয়ে এসেছে। আসমানি নওয়ান আনছিল। সৌম্য বাধা দেয়, ওনাকে ঘুমিয়ে পড়তে বলেছে। সে তার বনুকে খাইয়ে ওষুধ খাইয়ে দিবে বলেছে। আকাশের চিন্তায় ভদ্রমহিলার চোখ মুখ সবসময় মলিন হয়ে থাকে। আকাশ যে কোথায় গেল? সন্ধ্যা সৌম্যকে দেখে দু হাতে চোখ মুছে নেয়, পর ধীরে ধীরে উঠে বসে। সৌম্য সন্ধ্যার ভেজা চোখ দেখলো, এগিয়ে এসে সন্ধ্যার পাশে বেডের উপর বসে ভাত মাখাতে মাখাতে বলে। একবারও করবি না, সব ভাত খাবি, ওষুধ খাওয়া লাগবে। সন্ধ্যা কিছু বলল না। সৌম্য ভাত মাখিয়ে সন্ধ্যার মুখের সামনে ধরলে সন্ধ্যা বিনা বাক্যে সৌম্যর হাত থেকে ভাত মুখে নেয়। সৌম্য মৃদু স্বরে বলে। আকাশ ভাইয়া চলে আসবে বনু, তুই আর কত কাঁদবি বলতো? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। তার খারাপ লাগলে সে কি করবে? সৌম্য আবারও ভাত এগিয়ে দিলে সন্ধ্যা ভাত মুখে নিয়ে চিবোয়। নিউ ইয়র্কের একটা বিলাসবহুল বাড়িতে অরুণের বাসস্থান। ঘড়িতে সময় তখন দুপুর 2টা। অরুণ দুপুরের খাবার খেয়ে বিছানায় মাত্র গায়ে লিয়ে দিয়েছে, তখনই বাড়িতে কেউ সমানে বেল বাজায়। অরুণ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। একটু রেস্ট নেওয়ারও সুযোগ পায় না। পুরাই হতাশ। সে উঠল না, গাঁটটি মেরে শুয়ে থাকলো। যে হয় হোক,
তার আরামের সময় আসলে ব্যারাম ভোগ করতে হবে, কিছু করার নেই। অতঃপর অরুণ ফোনে মনোযোগ দিল। 1-2 করে পুরো 5 মিনিট পেরিয়ে গেল, অথচ কলিং বেল 1 সেকেন্ডের জন্য থামেনি। অরুণ চরম বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো, আলস্য ছেড়ে 2 হাতে ট্রাউজার টেনে একটু উপরে তুলল, এরপর ধীরে ধীরে এগিয়ে যায়। ডান হাতের আঙ্গুল কানের ভেতর ঢুকিয়ে ঘোরালো। কোন বেয়াদব তার কানের 12টা বাজাতে এসেছে কে জানে। দরজা খুলেই আগে এক থাবড়া দিবে। অরুণ দরজা খুলেই ডান হাত তুলেছে থাপ্পড় মারার জন্য, তার আগে তার বাম গালে শক্তপোক্ত এক থাপ্পড় পড়ে। অরুণ হতভম্ব হয়ে যায়, তার কানের 12টা বাজিয়ে তাকে থাপ্পড় মারল। কিন্তু সামনে তাকে অরুণের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। ওমা, এ তো স্বয়ং আকাশ তার বাড়িতে। অরুণ বা হাত বাম গালে রেখে বিস্ময় কণ্ঠে বলে, তুই? আকাশ কিছু বলল না। অরুণকে ঠেলে সরিয়ে দিয়ে লাগেজ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। অরুণ দরজা আটকে দ্রুত উল্টো ঘুরে তাকায়, 2 হাতে চোখ কচলে আবারও তাকায়। না, চোখ তো একদম ঠিক আছে, তাহলে এটাকে? অরুণ দৌড়ে গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ বিরক্ত চোখে তাকায় অরুণের দিকে। অরুণ আঙ্গুল উঁচিয়ে বলে, সত্যি করে বল, তুই আকাশ নাকি আকাশের বেশি আমার ঘাড় মটকাতে এসেছিস? ভুলভাল প্ল্যান নিয়ে আসলে এক্ষুনি বেরিয়ে যা, কারণ আমি কোনো জিন ভূত ভয় পাই না। আন্টার্স। বাকিটুকু বলার আগে আকাশ অরুণের অপর গালে আরেকটা থাপ্পড় মেরে দেয়। বা হাতে অরুণের টি শার্ট টেনে ধরে রেগে বলে, তোর ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি, ঘুমাতে এসেছি। দূরে থাকবি আমার থেকে। কথাটা বলে আকাশ অরুণের কলার ছেড়ে চারিপাশে তাকালো। একটা রুম খোলা দেখে সেদিকে এগিয়ে গেল। এদিকে অরুণের চোখে মুখে বিস্ময়। এই বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে ঘুমাতে এসেছে। জীবনের প্রথম এত ঘুমপ্রিয় মানুষ দেখলো, যার বাংলাদেশে ঘুম হচ্ছিল না, তাই নিউ ইয়র্কে ঘুমাতে চলে এসেছে। বাহ! কথাগুলো ভেবেই অরুণ 2 হাত 2 গালে রেখে অসহায় কণ্ঠে বিড়বিড় করলো, শুধু ঘুমাতে নয়, আমার ফর্সা গাল দুটো যে আলু বানাতে এসেছিস সেটাও বুঝে গেছি। কার ঝাল এসে তার উপর মেটালো কে জানে। ঠাস করে দরজা লাগানো শব্দ পেয়ে অরুণ উল্টো ঘুরে দেখলো আকাশ তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। অরুণ দৌড়ে গিয়ে দরজা থাপড়ে বলে, এই দরজা খোল, আমার একটাই পরিষ্কার রুম। বেশ কিছুক্ষণ থাপ্পড় দিয়েও আকাশের কোনো রেসপন্স না পেয়ে অরুণ হতাশ চোখে চাইল। সে একা থাকে বলে এই একটা রুমই ইউজ করা হয়, বাকি সব রুম তালাবদ্ধ। কিন্তু এই নবাব এসে কি সুন্দর তার রুম দখল করে নিল। সব কপালের দোষ, তার আরামের পুরো ব্যারাম করে দিল। কিন্তু আকাশ হঠাৎ এখানে কেন? সবচেয়ে বড় কথা, এর বউকে রেখে এত দূরে এসেছে, কাজের সূত্রে আসতেই পারে, এর আগেও তো এসেছে। কিন্তু সন্ধ্যাকে রেখে এই ব্যাপারটা অরুণের কাছে মারাত্মক ঘাপলা লাগলো। দরজায় থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে, এই আকাশ, তুই দেশ ছেড়ে এলি কেন? কাজে এসেছিস নাকি? তাহলে তোর বউকে কোথায় রেখে এলি? ওপাশ থেকে কোনো কথা নেই। অরুণ আরও কয়েকবার ডাকলো, কোনো সাড়া না পেয়ে অরুণ পকেট থেকে ফোন বের করলো। বাংলাদেশে কাকে ফোন দেওয়া যায় সেটাই ভাবছে। আসমানি নওয়ানকে কল দিতে গিয়েও দিল না। এখন বাংলাদেশে রাত, উনি হয়তো ঘুমিয়েছে। অরুণ সৌম্যকে কল করলো, শুনুক আকাশ আসলে কেন এসেছে। সৌম্য সন্ধ্যাকে খাবার শেষে নলা মুখে দিয়ে পানি এগিয়ে দেয়। সন্ধ্যা 2 হাতে গ্লাস ধরে পানি খেয়ে নেয়। সৌম্য হাত ধুয়ে আসে, তখনই তার ফোনে কল আসে। সৌম্য পকেট থেকে ফোন বের করলে অরুণের নাম্বার দেখে ভ্রু কুঁচকাল। অরুণ তো আকাশের ফ্রেন্ড, হঠাৎ তাকে ফোন দেওয়ার কারণ বুঝলো না। এত না ভেবে কল রিসিভ করে কল লাউডে দিয়ে অরুণকে সালাম দেয়। এরপর ফোন বিছানার উপর রেখে সন্ধ্যার ওষুধ ছিটতে ছিটতে বলে, ভাইয়া কিছু বলবেন? অরুণ ওপাশ থেকে বলে, হ্যাঁ হ্যাঁ বলবো। বলছি আকাশ হঠাৎ আমার এখানে আসলো কেন? মানে জানতে চাইছিলাম ও কি কাজে এসেছে, জানো কিছু? অরুণের কথায় সৌম্যর হাত থেমে যায়। দৃষ্টি উঠিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে। সৌম্য বুঝলো আকাশ তার মানে নিউ ইয়র্কে অরুণের কাছে গিয়েছে। সৌম্য বেশ অনেকগুলো ওষুধ ছিঁড়ে একসাথে সব সন্ধ্যার হাতে দিয়ে ছোট করে বলে, খেয়ে নে বনু। এরপর সৌম্য ফোন হাতে নিয়ে অরুণকে সব বলে। সন্ধ্যার গলার অপারেশন করিয়েছে আকাশকে না জানিয়ে, আর এই কারণে আকাশ রাগ করে চলে গিয়েছে। অরুণ সব শুনে বেশ কিছুক্ষণ চুপ থাকলো। সে নিজেই ছোটখাটো একটা শখ খেয়েছে মনে হচ্ছে। সন্ধ্যার অপারেশনের ব্যাপারটা হজম করতে প্রবলেম হচ্ছে। নিজেকে সামলে বলে, তার মানে সন্ধ্যা এখন কথা বলতে পারে? সৌম্য ছোট করে বলে। জি ভাইয়া। অরুণ হাসলো, ভীষণ ভালো লাগছে তার। একটা মেয়ে যে হঠাৎ কণ্ঠস্বর হারিয়ে ফেলে তখন তার কত কষ্ট হয়, সে কষ্ট অন্যরা অনুভব না করতে পারলেও একটু আন্দাজ তো করতে পারে। আর হঠাৎ একদিন সেই কষ্ট থেকে মুক্তি পেয়ে গেলে না জানি কতটা আনন্দ হয়। সন্ধ্যার সাথে অরুণের আহামরি ভালো সম্পর্ক নয়, আকাশের বউ হিসেবে যা একটু একটু চেনে, তাতেই তার এত ভালো লাগছে। অতঃপর অরুণ শব্দ করে বলে ওঠে, সন্ধ্যাকে দ্রুত ফোনটা দাও, দেখি কথা বলি সন্ধ্যার সাথে। আমার তো ভাবতেই ভালো লাগছে, নিশ্চয়ই তোমার বোনের কণ্ঠ খুব মিষ্টি। দাও দাও দ্রুত। বাকিটুকু বলার আগে দেখলো আকাশ দরজা খুলে তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। অরুণ ঢোক গিলল। আকাশকে এগিয়ে আসতে দেখে অরুণ পিছিয়ে যায়। অলরেডি আকাশের হাতে 2টো থাপ্পড় খেয়েছে, আবার তার দিকে এগোচ্ছে। অরুণ আমতা আমতা করে বলে, এই সৌম্য, আমি জীবনেও সন্ধ্যার সাথে কথা বলবো না।
নিশ্চয়ই তোমার বোনের কণ্ঠ জঘন্যর চেয়েও জঘন্য। ছ্যাঃ, আমি এত জঘন্য কণ্ঠ কখনোই শুনতে চাই না। ওপাশে সৌম্য সন্ধ্যার দিকে ফোন বাড়িয়ে দিয়েছিল। সন্ধ্যা পানি খাচ্ছিল। অরুণের কথা শুনে সৌম্য সন্ধ্যা দুজনেই বিস্মিত হয়। সন্ধ্যা পানি খাওয়ার পানি গলায় বাঁধে, ফলস্বরূপ মেয়েটার কাশি উঠে যায়। সৌম্য দ্রুত এগিয়ে এসে সন্ধ্যার মাথায় আলতো হাতে চাপড় দেয়। এতদিন কথা বলতে না পারে সন্ধ্যার কাশির শব্দ ভীষণ ক্ষীণ ছিল, কিন্তু এখন কণ্ঠস্বর ঠিক হয়, কাশির শব্দ জোরে হয়, যা চারিদিকে ছড়িয়ে পড়ছে। অরুণের ফোন লাউডে থাকায় সন্ধ্যার কাশির শব্দ স্পষ্টভাবে ফোনের এপাশে ভেসে আসে। আকাশ থমকায়, বুক ধুকধুক করছে, তার মনে হচ্ছে কিছু একটা তৃষ্ণা পাচ্ছে তার। সেকেন্ডে সেকেন্ডে সে তৃষ্ণা বাড়তে লাগলো। হঠাৎই কল কেটে যায়, ফলস্বরূপ সন্ধ্যার কাশির আওয়াজ থেমে যায়। আকাশ ঢোক গিলল। অরুণ আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকায়, মৃদুস্বরে বলে, কি খাবি বল, রেডি করে দিচ্ছি। তোকে। অরুণ হতাশ কণ্ঠে বলে, ঠিক আছে, আমি বুঝে গেছি তুই আমাকে খেতেই এখানে এসেছিস। ওভেনের মধ্যে গিয়ে বসছি, তুই একটু পর আমার গ্রিল বের করে খেয়ে নিস। আকাশ বিরক্ত চোখে তাকালো, তো পর গলা ঝেড়ে বলে। শামুকে কল করো। অরুণ সাথে সাথে বলে। কেন? আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলে। ওর কাশি থেমেছে কিনা শোনো। অরুণ এবার আকাশের ব্যবহারে অবাক হলো না। সে বলে, তোর বউ তুই শোন, আমি মানুষের বউয়ের খোঁজ নিই না। আকাশ অরুণের দিকে আবারও তেড়ে আসলে অরুণ দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, এই দাঁড়া দাঁড়া, শুনছি। এই বলে সৌম্যকে কল করতে করতে বিড়বিড় করে। জীবন শেষ আমার। সৌম্য কল রিসিভ করলে অরুণ জিজ্ঞাসা করে। সৌম্য, সন্ধ্যার কাশি কি থেমেছে? অরুণের প্রশ্ন শুনে সৌম্যর কপালে ভাঁজ পড়ে। অরুণের কাছে এরকম প্রশ্ন আশা করেনি সে। অরুণ আবারও জিজ্ঞেস করলে সৌম্য ছোট করে বলে। জি ভাইয়া। অরুণ হেসে বলে। আচ্ছা ভাই, পরে কথা হবে। বলেই অরুণ কল কেটে দেয়। ততক্ষণে আকাশ অরুণের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। অরুণ চুপচাপ দেখলো আকাশের কাণ্ড। আকাশকে আগের চেয়ে অনেকটা চুপচাপ লাগছে। পরদিন সকাল সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠে সব কাজ করে নিজেকে পরিপাটি করে ব্যালকনিতে বসে মনমরা হয়ে বসে থাকে ব্যালকনির ধারে। দৃষ্টি বকুল গাছতলে। আকাশকে ঘিরে এই জায়গাটি সন্ধ্যার বিশেষ পছন্দের। সন্ধ্যার মুখে হাসি ফোটে। আকাশ এই দেশে নেই ভাবতে সে হাসি মিলিয়েও যায়। কবে আসবে আকাশ? সকালে উঠে আকাশের নাম্বারে অনেকবার কল দিয়েছিল, প্রতিবার ফোন বন্ধ পেয়েছে। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল। কিছুক্ষণ পর সন্ধ্যা উঠে দাঁড়ায়, উদ্দেশ্য বকুল গাছতলায় গিয়ে ফুল কুড়িয়ে আনবে। সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসে। ছোট ছোট পায়ে গাছটার দিকে এগিয়ে যেতে নিলে তার চোখে পড়ল গাছের কাছে একটা কাপড়ের স্তূপ। সন্ধ্যা অবাক হয়, এখানে এত কাপড় পড়ে আছে কেন, বুঝলো না। সন্ধ্যা পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় সেদিকে। সামান্য ঝুঁকে কাপড়গুলো নেড়ে চেড়ে দেখে বিস্মিত হয়। এগুলো তো সব আকাশের কাপড়। কিছু কাপড় তার, যেগুলো আকাশ থেকে কিনে দিয়েছিল। সন্ধ্যা ঢোক গিলল। তখনই পেছন থেকে তাদের বাড়ির কাজের মেয়ে লিমা ডাকে। সন্ধ্যা পিছু ফিরল। মেয়েটির নাম ঋতু, বয়স 22-এর ঊর্ধ্বে হবে। আকাশদের বাড়ির কাজের লোক আগে থেকেই ছিল, তবে অন্যান্য কাজের জন্য। রান্নার কাজটা সবসময় আসমানি নওয়ান করতেন, এখনও করে। তবে এই বাড়ির কাজের মানুষেরা সবসময় নিজেদের মতো কাজ করে তাদের বাড়ি চলে যেত। আর সন্ধ্যার সাথে যেটুকু দেখা হতো সেই পর্যন্তই। সে কথা বলতে না পারার জন্য তার সাথে এনার তেমন ভালো সম্পর্ক নয়। গত দুদিন আগে সন্ধ্যার অপারেশন হওয়ায় ওনারা এই বাড়ি ছিলেন। আসমানি নওয়ান রেখে দিয়েছিলেন। এখন সন্ধ্যা কথা বলতে পারে, জন্য সন্ধ্যাকে দেখে মেয়েটা এগিয়ে এসেছে। সন্ধ্যা মৃদুস্বরে বলে। জি আপু। মেয়েটা এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে হেসে বলে। ঋতুর কথায় সন্ধ্যা মৃদু হাসলো, অতঃপর বলে, এই কাপড়গুলো এখানে কেন আপু? এইগুলো আকাশ স্যার ফেলাই দিতে কইছে, আমরা একটু পর এইগুলা এই বাড়ি থেকে সরাই ফেলবো। মেয়েটার কথা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মনে আছে সে আকাশকে জিজ্ঞাসা করেছিল আকাশ কেন সাদা পাঞ্জাবি পরে। আকাশ বলেছিল তার পছন্দ বলে আকাশ এসব পরে। আর আজ এগুলো সব বাইরে ফেলে দিয়েছে। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। আকাশের এসব ব্যবহার সে নিতে পারছে না। এমনিতেই কোন সুদূরে গিয়ে ঘাপটি মেরে বসে আছে, তার উপর এসব কথা শুনলে কেমন লাগে। সন্ধ্যা নিজেকে সামলালো, অতঃপর মেয়েটির দিকে চেয়ে বলে, এগুলো ফেলা যাবে না, সব ঘরে নিয়ে চলো। ঋতু ঢোক গিলল। গতকাল আকাশ যা রাগ করলো, সেগুলো না ফেললে যদি আরো রেগে যায়। সন্ধ্যার দিকে চেয়ে বলে, এইগুলো কাপড় মনে হয় আকাশ স্যারের পছন্দ নয়। আকাশ স্যার যদি জানে এইগুলো এখনো ফালাইনি, উনি মেলা রাগ করবো আপামনি। সন্ধ্যা বিরক্ত হলো। মেয়েটার দিকে তাকিয়ে নরম করে বলে, আর এগুলো ফেলে দিলে আমি রাগ করবো। ঋতু বিভ্রান্তিতে পড়ে যায়। ফেলে না দিলে বর রেগে যায়, ফেলে দিলে বউ রেগে যায়। এখন সে কি করবে? সন্ধ্যা পা ভাঁজ করে বসে কাপড়গুলোর কিছু অংশ উঠাতে উঠাতে বলে, তুমি আমার হেল্প করো আপু। ঋতু নিচু হয়ে সন্ধ্যার হাত আটকে দিয়ে বলে, আমি কইতাছি আপামনি, আপনি কাজ করলে আসমানি খালা মা আমারে বকবো। আপনি শুধু আকাশ স্যারের থেকে আমারে একটু বাঁচায়েন। সন্ধ্যা ছোট করে বলে। উনি দেশে নেই। এটা শুনে ঋতু একটু স্বস্তি পায়, অতঃপর বলে, তাইলে দেশে আইলে আমারে বাঁচায়েন।
সন্ধ্যা ভ্রু কুচকালো। আকাশকে এত ভয় পাওয়ার কি আছে অদ্ভুত। পেছন থেকে আসমানি নওয়ান সন্ধ্যাকে ডেকে বলে। এইখানে কি করতাছস জান্নাত? আসমানি নওয়ানের কথা শুনতে পেয়ে সন্ধ্যা এগিয়ে গেল ভদ্রমহিলার দিকে। মন খারাপ করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।